2026 সালে আপনাদের একটা স্বপ্ন বা আমাদের একটা স্বপ্ন সত্যি হয়ে গেল, বাংলাদেশ বিশ্বকাপ খেলছে। সেটা কি সম্ভব? বাংলাদেশ নারী দলের কাছে সেই সুযোগটা কিন্তু রয়েছে 2026 সালে এসে। এশিয়ান কাপে বাংলাদেশ যদি 4টা ম্যাচ জিততে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের হাতে সুযোগ থাকবে 2027 সালের ব্রাজিলে ওমেন্স ওয়ার্ল্ড কাপ খেলা। বাংলাদেশের সেই মিশনটা শুরু হচ্ছে অস্ট্রেলিয়াতে 1 থেকে 21 মার্চ পর্যন্ত এশিয়ান কাপের যে লড়াইটা চলবে, এবং বাংলাদেশ পড়েছে গ্রুপ বিতে, যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ 3 মার্চ সিডনিতে চীনের বিপক্ষে, বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ উত্তর কোরিয়ার এগেইনস্টে, বাংলাদেশের শেষ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে 9 মার্চ পার্থে। প্রথম দুটো সিডনি, পরেরটা পার্থ। এবং বাংলাদেশের প্রতিপক্ষ যারা উত্তর কোরিয়া, চীন, এরা সবাই চ্যাম্পিয়ন মানে এমন লেভেলের ছোঁয়ান, মানে শুনতে যে কি মধুর লাগলো নাবিল খান যখন আপনি বললেন যে 4টা জয় দূরে বাংলাদেশ, সেটা মানে দেখার মতো, মানে সেটা হাত ছোঁয়া দূরত্বে মনে হয়, কিন্তু আসলে বাস্তবতার সঙ্গে যে ফারাক, তাতে আসলে খুব মুশকিল। দেখেন, এই জায়গাটা আরেকটু ক্লিয়ার করে দিই যে 2027 বিশ্বকাপ ওমেন্স ওয়ার্ল্ড কাপের মধ্যে এশিয়ান অঞ্চলের জন্য ডিরেক্ট স্লট হচ্ছে কি আপনার 6টা, ইনডিরেক্ট স্লট হচ্ছে কি 2টা। অর্থাৎ হচ্ছে আপনি যদি কোয়ার্টার ফাইনালে যেতে পারেন, অর্থাৎ বাংলাদেশ যদি চীন, উত্তর কোরিয়া এবং হচ্ছে উজবেকিস্তানের গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারে, কোয়ার্টার ফাইনালে যাবে কারা? এই গ্রুপের হচ্ছে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ, এবং ওভারঅল সবগুলা গ্রুপ মিলিয়ে বেস্ট থার্ড হওয়া দলগুলো আসলে যাবে। সুতরাং বাংলাদেশ যদি ধরেন উজবেকিস্তানের সাথে বাংলাদেশ জিততে পারলো, চীন এবং উত্তর কোরিয়ার সাথে বাংলাদেশের রেঞ্জটা কম থাকলো গোল ডিফারেন্সের দিক থেকে, বা ওইখানেও কোনো একটা অঘটন আসলে বাংলাদেশ ঘটিয়ে দিতে পারলো। কারণ অঘটন বলতে হবে, চীন উত্তর কোরিয়ার যেই স্ট্যান্ডার্ড, সেটাতে বাংলাদেশ যদি ওই 2টা ম্যাচ থেকে পয়েন্ট আদায় করতে পারে, সেটাই হবে গিয়ে সবচেয়ে বড় একটা ওই 2 ম্যাচ থেকে যদি 1 পয়েন্ট আদায় করতে পারে, আমার তো এটা ম্যাসিভ। এবং তখন হচ্ছে কি আপনার কোয়ার্টার ফাইনালে যে 8টা দল যাবে, তার মধ্যে 4টা যেই দল জিতে যাচ্ছে তারা চলে যাবে হচ্ছে কি আপনার সেমিফাইনালে, এবং একই সাথে ব্রাজিলের জন্য তারা কিন্তু কনফার্ম হয়ে যাবে নেক্সট ওয়ার্ল্ড কাপে। বাকি যে 4টা দল হারবে তাদের থেকে কিন্তু প্লে অফের মধ্যে 2টা দল যাবে, এইগুলো আপনার ডিরেক্ট স্লট। বাকি যারা হেরে যাবে তাদের মধ্যেও কিন্তু হচ্ছে ইন্টার্ন কনফেডারেশনস প্লে অফ খেলে, ওইখান থেকেও 2টা ইনডিরেক্ট স্লট রয়েছে এশিয়ান অঞ্চলের জন্য। আপনি যদি গ্রুপ স্টেজ পার করে যান তাহলে তো অলিম্পিক নিশ্চিত। অলিম্পিক নিশ্চিত। আপনি গ্রুপ স্টেজ পার করে পরে যদি কোয়ার্টার ফাইনালে পার করতে পারেন, বা কোয়ার্টার ফাইনালে আপনি যদি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যান না ভাই, তাইলে এই যে ওইটাও নিশ্চিত ওয়ার্ল্ড কাপের খেলা। এই যে প্রত্যাশার একটা ব্যাপার আমরা চাপিয়ে দিচ্ছি, মানে বাংলাদেশের জন্য এশিয়ান কাপে কোয়ালিফাই করাটা একটা হিস্টোরি, তাই না? মানে এইটা একটা বিরাট বড় ইতিহাস। কিন্তু যখন আমরা এই যে মার প্যাচ ঢুকিয়ে দিচ্ছি, এটা কি মেয়েদের উপর একটা বাড়তি প্রেশার ক্রিয়েট করছে কিনা? কারণ ব্যাপারটা তো অনেকটা এরকম যে আমরা আসলে বলে দিচ্ছি নিউ ক্যালেডোনিয়া ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে, তুমি গিয়ে হইতেছে হারাবা ব্রাজিলকে, এরকমই তো, কারণ কাছাকাছি এরকমই। আমরা প্রত্যেকটা ইন্টারন্যাশনাল উইন্ডোতে যেটা করি, আমরা ডিআর কঙ্গোকে নিয়ে কথা বলেছি, নিউ ক্যালেডোনিয়া, হাইতি, তারপর ওদিকে কেপ ভার্দে, কিন্তু ইটসেলফ বাংলাদেশের নারী দলের এশিয়া কাপে কোয়ালিফাই করা ইটসেলফ ইজ আ হিউজ অ্যাচিভমেন্ট ওয়ার্ল্ড ফুটবলের বিচারে। মানে আপনি বাংলাদেশের তখনকার র্যাঙ্কিংটা চিন্তা করেন, 124 বা 128 কিছু একটা ছিল, সেই র্যাঙ্কিংয়ের একটা দল এশিয়ার 12টা সেরা দলের মধ্যে থেকে এশিয়া কাপ খেলছে, হুইচ ইজ আ হিউজ অ্যাচিভমেন্ট। এখন আপনাকে একটু পা মাটিতে রাখতে হবে। গত বছর আপনি হয়তো প্রত্যাশার পারদটা অতটা চাপান নাই বাংলাদেশ দলের পক্ষে, এবং ফেব্রুয়ারি মাসে যে ধরনের ঝড় গেছে বাংলাদেশের ফুটবলের জন্য, ওই যে ঘটনার পর শেষ পর্যন্ত পিটার বাটলারকে যে স্বাধীনতা দেওয়া হয়েছে যে ঠিক আছে, তিনি যোগ্য মানুষ, তিনি লিড করবেন, এবং তিনি প্রমাণটা করেছেন। এখন আপনার প্রত্যাশার পারদ আছে, এখন এক্সপেকটেশনের জায়গাটা অনেক হাই, এবং মাঝখানে এই ডিসেম্বর মাসে তো আসলে প্রত্যাশা মতো রেজাল্ট আসেও নাই, আমরা হয়তো ওভাবে এক্সপেক্টও করিনি। কিন্তু মার্চ মাসের জন্য বাংলাদেশকে প্রিপেয়ার থাকতে হবে, কারণ আলটিমেটলি যখন আপনি কম্পিটিটিভ ম্যাচ খেলছেন তখন রেজাল্টটাই আসল। এবং চীন এবং উত্তর কোরিয়ার সঙ্গে আমরা পিটার বাটলারকে যেভাবে ফুটবল খেলতে দেখি, একটু অ্যাডভেঞ্চারাস, পাসিং গেমের দিকে বেশি মনোযোগ রাখেন, তাকে হয়তো ওই জায়গায় প্র্যাগম্যাটিজমের জায়গাটা একটু ধরতে হবে, নয়তো তিনি সবচেয়ে বেশি দুধনিটা শুনবেন। হাইলাইন ডিফেন্ডিং এর যে ব্যাপারটা, এটা যখন চীন আর উত্তর কোরিয়া, মানে এই দলের সঙ্গে আপনি যখন হাইলাইন ডিফেন্ডিং খেলবেন বা খেলতে যাবেন, তখন এটা আসলে কি আপনাকে আউটপুট দেবে, এইটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের প্রিপেয়ার্ড হয়ে যাইতে হবে, যেটা শরীফুল হক বলছেন, বাংলাদেশের প্রিপারেশন কি আসলে ঠিকঠাক হলো? মানে যা চেয়েছিল বাংলাদেশ দল, আপনি কোয়ালিফাই করছেন সে জুলাই মাসে। দেখেন, ওই কোয়ালিফায়ার্স এর পর বাংলাদেশ হচ্ছে ম্যাচ খেলেছে 2টা ফ্রেন্ডলি ম্যাচ, একটা খেললো মালয়েশিয়ার সাথে, একটা খেললো আপনার আজারবাইজানের সাথে। এখন হচ্ছে কি আপনার প্রায় 1 থেকে 1.5 মাসের হচ্ছে একটা লিগ চলছে, সেই লিগে হচ্ছে বাংলাদেশের মেয়েরা খেলছে। কিন্তু এই লিগের প্রিপারেশন নিয়ে আপনি যদি এশিয়ান কাপে ভালো করতে চান, তাহলে হয়তো আপনার একটা খালি প্লাস পয়েন্ট আছে, আপনি মেয়েদের খেলার মধ্যে রাখতে পারছেন। কিন্তু ওই দিক থেকে ওইটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। বাংলাদেশে আপনি ওইটা হিসেব করে দেখেন, বাংলাদেশ যখনই হচ্ছে সাকসেস পেয়েছে
এই সাবকন্টিনেন্টের মধ্যে বা এখন তো আসলে এশিয়ান কন্টিনেন্টের মধ্যে বাংলাদেশ চলে যাচ্ছে, তখন কিন্তু হচ্ছে আপনার ওই ক্যাম্পে থাকার একটা প্লাস পয়েন্ট কিন্তু মেয়েরা পেয়েছে। এই 1.5 মাস কিন্তু আপনার মেয়েরা কিন্তু ক্যাম্পে থাকছেন না, এক একজন যে থাকছে হচ্ছে আপনার এক একটা ক্লাবের হয়ে। কোনো ক্লাবেরই যেহেতু মাত্র আসলে প্রথমবারের মতো অনেকগুলো ক্লাব এইবার অংশ নিচ্ছে, তো ওই রকম ফ্যাসিলিটিস আপনি পাবেন না। সুতরাং বাটলার আসলে কিভাবে এটা নেগোশিয়েট করে সেটা হচ্ছে কি আপনার দেখতে হবে। আপনি হয়তো ম্যাক্সিমাম 15 দিন আগে আপনি অস্ট্রেলিয়া যেতে পারেন, বা অস্ট্রেলিয়া যাওয়ার আগে আপনি কোনো এক জায়গায় হল্ট করে সেই জায়গায় আপনি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারেন, সেটা থাইল্যান্ড হতে পারে, সেই জায়গায় যে আপনারা খেলতে পারেন। তো প্রিপারেশনের দিক থেকে আমার মনে হয় আইডিয়াল প্রিপারেশন হলো না এটা। বাংলাদেশের জন্য অনেক নতুন এই টুর্নামেন্টটা বয়ে আনবে। আমরা এই প্রত্যাশার কথা না বলে, বিশ্বকাপ অলিম্পিক্সের কথা না বলে, আমার মনে হয় বাংলাদেশের মেয়েরা যেটা করতে পারে উপভোগ করতে পারে। এবং কেন তারা উপভোগ করবে? কারণ এই জায়গায় তারাই বাংলাদেশ দলকে নিয়ে গেছে, বাংলাদেশের নামটা ওই উঁচুতে তারাই নিয়ে গেছে। তো এখন গিয়ে তাদের ওই মঞ্চটা উপভোগ করাটা শিখতে হবে। যখন ওখানে সিডনিতে জাতীয় সঙ্গীতটা বাজবে, তখন ফুটবলারদের অবস্থাটা আপনি চিন্তা করেন। যখন আফিদারা ক্যাপ্টেনের আর্মব্যান্ড নিয়ে ওই টানেল দিয়ে প্রবেশ করবেন, এইটাই তো আসলে ইতিহাস। আপনি চিন্তা করেন পার্থের রাস্তায় আমরা দেখতে পাচ্ছি যে ঋতুপর্ণা চাকমা, স্যামকিয়ের মানে চেলসি ফুটবলার, পাশে হচ্ছে ঋতুপর্ণা চাকমার এত বড় একটা ছবি। মানে এটা তো গুজ বাম্পস দেয়। মানে এইটা হচ্ছে এরকম যে মেসির পাশে ধরেন মোরসালিন, এইরকম স্টেজে হচ্ছে বাংলাদেশ উইমেন্স ফুটবল টিম তারা চলে গেছে। সেখানে গিয়ে প্রত্যাশার চাপটা আমরা যদি সরিয়ে রেখে তাদেরকে বলতে পারি যে তোমরা ভাই তো না আপা আপনারা উপভোগ করেন, আপনারা যা করবেন তাই, আপনারা যে পর্যন্ত নিয়ে গেছেন এতেই আমরা খুশি। আমার মনে হয় তাহলে বেস্ট আউটকামটা আসা সম্ভব। এটা হচ্ছে আপনার এক্সপেরিয়েন্সের একটা বাংলাদেশের অ্যাটেম্প্ট বলতে হবে, যে এইবার তারা খেলে এশিয়ান কাপে একটা বড় স্টেজে খেলার, এর আগে কখনো বাংলাদেশের মেয়েরা এত বড় স্টেজে খেলে নাই। সুতরাং ওই এক্সপেরিয়েন্সটা তারা পাবে, ওই প্রেশারটা তারা পাবে। এই যে চায়নার সাথে আপনি তো ফ্রেন্ডলি ম্যাচ হুটহাট আপনি আয়োজন করতে পারবেন না, সাউথ কোরিয়ার সাথে আপনি হচ্ছে গিয়ে হুটহাট ম্যাচ আপনি আয়োজন করতে পারবেন না, সাউথ কোরিয়া তো না, নর্থ কোরিয়ার সাথে আপনি করতে পারবেন না। ওই খেলার এক্সপেরিয়েন্স গুলো, ওই সিচুয়েশন গুলো বাংলাদেশ কিভাবে ডিল করে সেটা আপনি হয়তো বা আমরা এতটুকু এক্সপেক্ট করতে পারি, বা আপনি তখনই প্রত্যাশা করবেন যখন হচ্ছে আপনার মনে হবে না এই দলকে দিয়ে হতেও পারে। আপনি আজারবাইজানের সাথে সেই ম্যাচটা দেখেন, ওই ম্যাচটাও তো আমাদের ওই সাহস দিচ্ছে বাংলাদেশ উজবেকিস্তানের সাথে জিতলেও জিততে পারে। ধরেন চায়না সাউথ কোরিয়ার সাথে যেটা, নর্থ কোরিয়ার সাথে যেটা বললাম সেটা হলে অঘটন হবে, কিন্তু উজবেকিস্তানের সাথে জিতলে সেটাকে অঘটন বলবো না, সেটাকে বলবো মেজর, মানে বড় একটা অ্যানাউন্সমেন্টই বাংলাদেশের মেয়েরা তখন দিয়ে দিবে। আমি আরেকটা জায়গা থেকে এটা পজিটিভিটি দেখতে চাই, সেটা হচ্ছে আপনি ওয়ার্ল্ড স্টেজে এত কাছাকাছি যেখানে আপনার বিশ্বকাপে কোয়ালিফাই করার সুযোগ থাকছে, তার মানে অবশ্যই যারা ফুটবলের খোঁজ খবর খোলনলচে জানেন বা খবর রাখেন ওয়ার্ল্ড মিডিয়াতে, তারা বাংলাদেশের ফুটবলটাকে খুবই ক্লোজলি দেখার সুযোগ পাবেন। ঋতুপর্ণার অনেকেই জানেন সাউথ এশিয়ার ওয়ান অফ দ্য ব্র্যান্ড মানে ফুটবলার সাউথ এশিয়ার ওয়েমেন ফুটবলের মধ্যে, কিন্তু তিনি আরও কাছাকাছি চলে যাবেন, ওয়ার্ল্ড এক্সপোজারের কাছাকাছি। সো আপনি উপভোগ করেন, আপনি ফুটবলটা খেলেন, পিপল উইল নোটিস। এবং ঋতুপর্ণা মাঠে নামলে কি করতে পারেন, কিংবা মারিয়া মনিকা কি করতে পারেন, আমরা ভালো মতো জানি। জাস্ট দে হ্যাভ টু প্লে। এবং আরো একটা জিনিস হচ্ছে আপনার এটা একটা যেহেতু বড় মঞ্চ, বিগ প্ল্যাটফর্ম, ওখানে দেখবেন হচ্ছে ঋতুপর্ণা ওরা যদি পারফর্ম করতে পারে, এতদিন কি হতো এই ঋতুপর্ণাদের ওপর নজর পড়তো শুধু আপনার সাউথ এশিয়ান অন্য যেই দেশগুলো আছে তাদের লিগে খেলানোর জন্য। এই বড় মঞ্চে পারফর্ম করলে দেখবেন আরো বড় জায়গা থেকে তাদের ডাক চলে আসবে, একটা বিগ এক্সপোজারের জায়গা এখন বাংলাদেশ উইমেন্স টিমটা রয়েছে। এইটা হচ্ছে তাদের একটা বড় প্রাপ্তি, হয়তো হলেও হতে পারে। বাংলাদেশ উইমেন্স টিম যে শুধুমাত্র এশিয়ান কাপে কোয়ালিফাই করছে তা নয়, বাংলাদেশ উইমেন্স টিম আন্ডার-20 এশিয়ান কাপ সেটাতেও কোয়ালিফাই করছে, এবং সেটা হচ্ছে এপ্রিল মাসে, অর্থাৎ মার্চে মূল এশিয়ান কাপ, এরপরে আন্ডার-20 এশিয়ান কাপে বাংলাদেশের মেয়েরা খেলতে যাবে থাইল্যান্ডে। সেই গ্রুপটা একটু এক নজরে দেখিয়ে নিয়ে আমরা উইমেন্স ফুটবলের এই অংশটা শেষ করছি। বাংলাদেশের সেই গ্রুপটাও যে খুব সহজ পড়েছে ঘটনাটা তা নয়। থাইল্যান্ডে গিয়ে বাংলাদেশের মেয়েরা এর আগে খেলেছে, কিন্তু এই টিমের প্লেয়াররা আসলে সেখানে খেলে নাই। সেই গ্রুপটা কি আমাদের দেখার সুযোগ হবে? থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম, বাংলাদেশ, এই 4টা দলকে নিয়েই আসলে সেই গ্রুপটা রয়েছে, এবং বাংলাদেশ তো এখানে ওই বেস্ট পসিবল থার্ড টিম হয়ে আসলে তারা কোয়ালিফাই করেছিল আন্ডার-20 যে এশিয়ান কাপটা রয়েছে। 1 এপ্রিল থেকে 18 এপ্রিল সেই টুর্নামেন্টটাও চলবে। আসলে যদি আপনার ওই আগের মাসের এশিয়ান কাপে বাংলাদেশ যদি কিছু একটা করলেও করতে পারে, বা ওইটার থেকেও দেখা যাবে আপনার কয়েকজন এসে আন্ডার-23 ক্যাম্পেও, আন্ডার-20 ক্যাম্পেও আসলে জয়েন করবে, তখন আসলে জিনিসটা বোঝা যাবে এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ কতটুকু। এখানে একটা কনফিউশন যে পিটার বাটলার আসলে দুইটার প্রিপারেশন একসাথে কিভাবে নেবেন, দুই রকম সেটআপ, দুই রকম দল, আবার দুই রকম অপোনেন্ট। আমি জানি না এটা আসলে খুব আইডিয়াল কিছু হলো কিনা। এই জিনিসটাই আপনার খেয়াল করতে হবে
যে যেহেতু পিটার বাটলার কিন্তু এখন প্রিপারেশন নেয়ারই সময় পাবেন না, আপনি ওই হিসেবটা করেন, লিগ চলছে, আপনার হাতে ক্যাম্পে কোনো ফুটবলাররা নাই, কারণ আপনার আন্ডার-20 ফুটবলাররাও আসলে সেই ক্যাম্পে খেলছেন, উনি কিন্তু সময় পাবে ওই অল্প কয়েকটা দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম হচ্ছে ম্যাক্সিমাম তিনি সময় পাবেন। উনাকে বেসিক্যালি আসলে ডিউরিটি প্রিপারেশন নিতে হবে না, মানে দুই টুর্নামেন্ট মিলিয়ে আর এর বাইরে তার বলার কিছু পাচ্ছি না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.